নমস্কার। রাজ্য রাজনীতি, দেশ বিদেশ, আবহাওয়া, খেলাধুলা ইত্যাদি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির আমরা। আজ 25শে মার্চ বুধবার। প্রথমেই দেখে নেব আজকের তাজা শিরোনাম। 28শে ফেব্রুয়ারির তালিকায় থাকা ভোটারদেরও বিবেচনাধীন দেখাচ্ছে কমিশনের ওয়েবসাইট। এখনও ব্যাখ্যা নেই কর্তৃপক্ষের। নিজের বাড়ি, তাও মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ভয় কেন? ভবানীপুর নিয়ে হিসাব দিলেন শুভেন্দু। সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে চড়ছে পারদ। নাম বাদ গেলে আইনি সাহায্য, বার্তা মুখ্যমন্ত্রীর। ফর্ম 7-এর নিষ্পত্তি না হলে ভোট নয়, ফের হুঁশিয়ারি বিজেপির। অন্য রাজ্যে তো নির্বিঘ্নেই এসআইআর, শুধু পশ্চিমবঙ্গেই এত অসুবিধে কেন? প্রশ্ন সুপ্রিম কোর্টের। মোদিকে ফোন করলেন ট্রাম্প। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি থেকে হরমুজ প্রণালী খোলা নিয়ে আলোচনা দুই রাষ্ট্রনেতার। রায়দিঘিতে বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার। রাজনৈতিক খুনের অভিযোগ পদ্মের, পুলিশ বলছে পরকীয়ায় পরিণতি। মমতার উত্তরবঙ্গ সফরের মধ্যে ছাত্রের মৃত্যুতে উত্তাল শিলিগুড়ি। বিজেপি প্রার্থী শঙ্কর ধর্নায় পুলিশকে ফোন গৌতমের। মালদহের 4 কেন্দ্রে বিহারের বিজেপি নেত্রীর স্বামীকে পুলিশ পর্যবেক্ষক করল কমিশন। ছবি প্রকাশ্যে এনে দাবি তৃণমূলের। পাথর প্রতিমা থেকে প্রচার শুরু অভিষেকের, শেষ করবেন নিজের লোকসভার ডায়মন্ড হারবারে, জানালেন প্রথম দিনই। বিধানসভা নির্বাচনের আগে একাধিক পদ ছাড়লেন মুখ্যমন্ত্রী মমতা। প্রশাসনিক চিঠিতে তৎপরতার নির্দেশ নবান্নের। ছোট আঙারিয়া কাণ্ডে নাম জড়িয়েছিল, গড়বেতায় তপন ঘোষকে সিপিএম প্রার্থী করায় শুরু রাজনৈতিক বিতর্ক। এবার ইরাকের মাটিতে বিমান হামলা আমেরিকার, নিহত অন্তত 15, আহত 30। নিশানায় কোন গোষ্ঠী? সংকটের সময় দেশে অশোধিত তেলের ভাণ্ডার থেকে মাত্র 9.5 দিনের চাহিদা মেটানো সম্ভব, জানালো মোদী সরকার। রান্নার গ্যাস বুক করার নিয়মে আবার বদল, ডাবল সিলিন্ডারে অপেক্ষা বাড়ল, ধাক্কা খেলেন উজ্জ্বলা যোজনার গ্রাহকেরা। শেয়ার বাজারে হাহাকার, একদিনে উধাও 14 লাখ কোটি টাকা, সব বেঁচে দেবেন। পুলিশ প্রশাসনে আমূল রদবদলের পরে এবার রিটার্নিং অফিসারেও বদল। কলকাতা থেকে কোচবিহার একসঙ্গে সরিয়ে দেওয়া হলো 73 জন অফিসারকে। ট্রমা কেয়ারে 2 মৃত্যুর পরে আরজি করের এমার্জেন্সি বিভাগ চালু করার উদ্যোগ, বন্ধ ছিল সেই ভাঙচুরের সময় থেকে। হঠাৎ বন্ধ হাওড়া মেট্রোর গেট, দিনের ব্যস্ত সময়ে সেক্টর 5 মুখী ট্রেন ছাড়তে বিলম্ব, ভোগান্তি চরমে। ছেলের হাতে মা খুন, পারিবারিক বিবাদই মূল কারণ, বাগুইহাটির জগৎপুরে ভয়ানক অভিযোগ। ইরান যুদ্ধের নেতিবাচক প্রভাব ঠেকাতে 7টি কমিটি গড়েছে কেন্দ্র, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ঘোষণা, ডাকলেন সর্বদল বৈঠক। ব্যাগ সুটকেস ভর্তি গাঁজা আর গাঁজা, খড়গপুর স্টেশনে ধৃত বিহারের যুবক, সাগরদিঘিতে উদ্ধার 67 কেজি। গড়িয়ার পার্লারে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মহত্যা প্রেমিকের, স্ত্রীর হত্যার খবর পেয়ে বাইক ঘোরালেন স্বামী। সেই সন্দেশখালী, বিজেপি করার শাস্তি দিতে দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, রাজনৈতিক তরজা চরমে। বিজেপিতে যোগ দিচ্ছেন লিয়েন্ডার পেজ, নিউ টাউনের হোটেলের সাক্ষাৎ পদ্ম নেতৃত্বের সঙ্গে। মন্ত্রী রাজ্যের বাইরে চিকিৎসা করাতে গেলে মুখ্যমন্ত্রীর অনুমতি বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল স্বরাষ্ট্র দফতর। এই ছিল আজকের দিনের গুরুত্বপূর্ণ সব শিরোনাম। এবার একে একে বিস্তারিতভাবে জেনে নেব প্রতিটি খবরের পেছনের পুরো ঘটনা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আগামী দিনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের প্রায় 24 ঘন্টা পরেও ধোঁয়াশা রয়ে গেছে। পার্ট নম্বর দিয়ে সার্চ করলেও মিলছে না কোনো তালিকা। বিকেল 5টা পর্যন্ত কোনো বিবেচনাধীন নেই, বলছে ওয়েবসাইট। এপিক নম্বর দিয়ে সার্চ, সিইও ওয়েবসাইটে থাকা তালিকা দেখতে গিয়েও বিভ্রান্ত হতে হচ্ছে বলে খবর। পার্ট নম্বর দিয়ে সার্চ করলে বিবেচনাধীন সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পরেই ওয়েবসাইট বিভ্রাট। সাপ্লিমেন্টারি তালিকায় কত নাম, কত বাদ, এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে। গতকাল মাঝরাতে প্রকাশিত হয় প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট। কতজন তালিকায়, কতজন বাদ, তা এখনও স্পষ্ট নয়। জোড়া তালিকা প্রকাশ করেছে কমিশন। ফাইনাল লিস্ট ও ডিলিশন লিস্ট, বিবেচনাধীন 60,06,675 ভোটারের ভবিষ্যৎ কি? এখনও পর্যন্ত প্রায় 29 লক্ষের নিষ্পত্তি দাবি কমিশন সূত্রের খবর।
মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মধ্যে এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুতে উত্তপ্ত শিলিগুড়ি। বিচারের দাবিতে ঝড় বৃষ্টি উপেক্ষা করে ধর্ণা দিলেন এলাকার বিধায়ক তথা বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। পুলিশ কমিশনারকে দ্রুত পদক্ষেপ করতে বলে মৃতার পরিবারের কাছে গেলেন শিলিগুড়ির মেয়র তথা বিধানসভার তৃণমূল প্রার্থী গৌতম ঘোষ। স্থানীয় সূত্রের খবর, শিলিগুড়ির 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই নাবালিকাকে বারবার প্রেমের প্রস্তাব দিতেন গৃহশিক্ষক। ওই গৃহশিক্ষক বিবাহিত এবং 2 সন্তানের জনক। নাবালিকার পরিবারের দাবি, তার প্রস্তাবে রাজি হয়নি বলে ছাত্রীকে মানসিক চাপ দিচ্ছিলেন গৃহশিক্ষক। ওই চাপ সহ্য করতে না পেরে বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মেয়েটি। মঙ্গলবার সকালে ওই খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। প্রথমে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালানো হয়, তারপর শিলিগুড়ির জংশন এলাকায় অবরোধ করেন স্থানীয়রা। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করতে হয়, এই দাবিতে ধর্নায় বসেন বিধায়ক শঙ্কর। বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা শিলিগুড়ির এসডিও অফিস অভিযান করেন। আবার একবার রাস্তা অবরোধ হয়। পরিস্থিতি সামলাতে গিয়ে বেগ পেতে হয় পুলিশকে। বিক্ষোভকারীরা তাদের দিকে ছুরি দেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয় প্রশাসনকে। অন্যদিকে আত্মঘাতী নাবালিকার বাড়ি চলে যান শিলিগুড়ির মেয়র গৌতম। সেখান থেকেই তিনি শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ফোন করে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করতে বলেন। নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তখনই বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর রাজ্যের পুলিশ মন্ত্রী মমতাকে নিশানা করেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। তিনি বলেন, পুলিশ এভাবেই বিভিন্ন বিষয়ে নিষ্ক্রিয়। তাদের নিষ্ক্রিয়তার জন্যই আজ অভিযুক্ত ফেরার। তদন্তেও গাফিলতি রয়েছে, আমরা একটা মেনে নেব না। তার জন্যই সমস্ত রাজনৈতিক প্রচার ছেড়ে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ধর্ণা দিলাম। এখান থেকে আমি নড়ছি না। গৌতম বলেন, আমি এলাকার মেয়র, পুলিশকে বলেছি এখানে কোনো রাজনীতি নয়। কে কোথায় ধর্ণায় বসেছেন তা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। তবে পুলিশের সঙ্গে কথা বললাম, দোষীর কঠোর শাস্তি চাই। 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে একাধিক সরকারি বোর্ড, কমিটি, কাউন্সিল ও সংস্থার পদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তের পরই রাজ্য প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের তরফে। জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী মুখ্যমন্ত্রীর দফতর থেকে পাঠানো চিঠি অনুযায়ী তিনি অবিলম্বে বিভিন্ন পদ থেকে সরে দাঁড়িয়েছেন এবং সংশ্লিষ্ট দফতরগুলিকে সেই ইস্তফা গ্রহণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বলা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শুধু তালিকাভুক্ত পদই নয়, তালিকার বাইরে যদি কোনো সংস্থা বা কমিটিতে তার নাম থেকে থাকে সেখান থেকেও ইস্তফা গ্রহণের ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট দফতরগুলিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ইস্তফা দেওয়া পদগুলির মধ্যে রয়েছে পরিবেশ, বন, স্বাস্থ্য, সংখ্যালঘু বিষয়ক দফতর থেকে শুরু করে বিভিন্ন পরামর্শদাতা কমিটি, মিশন ও উন্নয়ন বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্ব, ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, স্টেট পাবলিক পলিসি অ্যান্ড প্ল্যানিং বোর্ড, স্কিল ডেভেলপমেন্ট মিশন সহ একাধিক গুরুত্বপূর্ণ সংস্থার শীর্ষ পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে এই ধরনের পদত্যাগ কোনো আইনগত বাধ্যবাধকতা থেকে নয়, বরং নির্বাচনের আগে প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার একটি কৌশলগত পদক্ষেপ। নির্বাচন আচরণবিধি অনুযায়ী সরকারি পদ ব্যবহার করে নির্বাচনের সুবিধা নেওয়া নিষিদ্ধ। ফলে স্বার্থের সংঘাত এড়াতে অনেক সময় মুখ্যমন্ত্রী বা মন্ত্রীরা এই ধরনের পদ ছাড়েন। 2টি এলপিজি সিলিন্ডার বুক করার সময় ব্যবধান সংক্রান্ত নিয়মে আবার রদবদল করা হলো। ডাবল সিলিন্ডার গ্রাহকদের বুকিংয়ের ক্ষেত্রে বৃদ্ধি করা হয়েছে সময়সীমা। সবচেয়ে বেশি ধাক্কা খেলেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকেরা। 14.2 কেজির সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে শহর, গ্রাম, দুর্গম এলাকায় একই নিয়ম প্রযোজ্য। তবে 5 এবং 10 কেজি সিলিন্ডারের ক্ষেত্রে গ্রাম এবং শহরে বুকিংয়ের ব্যবধানের সময়সীমা ভিন্ন। সূত্রের খবর, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকেরা একটি সিলিন্ডার বুক করার 45 দিনের মাথায় পরেরটি বুক করতে পারবেন। তার আগে তারা নতুন সিলিন্ডার বুক করতে পারবেন না। এর আগে এই সময়সীমা ছিল 25 দিন। একটি সিলিন্ডার বুক করার পরে 25 দিন কাটলে পরবর্তীটি বুক করতে পারতেন তারা। এবার সেই সময়সীমা বাড়ল। তবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় 5 কেজির সিলিন্ডারের বুকিংয়ের ক্ষেত্রে সময়সীমা একই রয়েছে। একটি বুক করার 16 দিনের মাথায় পরবর্তীটি বুক করা যাবে। উজ্জ্বলা যোজনার অধীনে নন এমন গ্রাহক যাদের ডাবল সিলিন্ডার রয়েছে তাদের সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা বাড়িয়ে 35 দিন করা হয়েছে। অর্থাৎ একটি বুক করার পরে অন্তত 35টি দিন পর দ্বিতীয়টি বুক করা যাবে। সিঙ্গেল সিলিন্ডার বিশিষ্ট গ্রাহকদের ক্ষেত্রে সেই সময়সীমা 25 দিন। অর্থাৎ একটি বুক করার 25 দিনের মাথায় আবার পরেরটি বুক করতে পারবেন। 14.2 কেজি সিলিন্ডারের ক্ষেত্রে গ্রাম এবং শহরে একই নিয়ম প্রযোজ্য। শহরে 5 কেজির সিলিন্ডার একটি বুক করার পরে 9 দিনের ব্যবধানে দ্বিতীয়টি বুক করা যাবে। গ্রাম, দুর্গম এলাকায় সেই ব্যবধান হলো 16 দিন। শহরে 10 কেজির সিলিন্ডার একটি বুক করার পরে 18 দিন কাটলে দ্বিতীয়টি বুক করা যাবে। গ্রাম, দুর্গম এলাকায় এই সময়সীমা বাড়িয়ে 32 দিন করা হয়েছে।
সংকটের সময় দেশের অশোধিত তেলের ভান্ডার থেকে মাত্র 9.5 দিনের চাহিদা মেটানো সম্ভব। আরটিআই এর উত্তরে এমনটাই জানালো কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রক। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে গোটা বিশ্বেই তেলের যোগান ব্যাহত হয়েছে, ভারতও তার ব্যতিক্রম নয়। এই আবহে ইন্ডিয়া টুডে আরটিআই করে ভারতে মজুদ অশোধিত তেলের পরিমাণ জানতে চেয়েছিল। তার উত্তরেই ওই তথ্য জানিয়েছে কেন্দ্র। আরটিআই এর উত্তরে কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দেশে 53.3 লক্ষ মেট্রিক টন অশোধিত তেল মজুত করার ভান্ডার রয়েছে। একটি তৈল ভান্ডার রয়েছে বিশাখাপত্তনমে, একটি রয়েছে ম্যাঙ্গালুরুতে, আর একটি কর্ণাটকের পাদুরে। সোমবার রাজ্যসভায় কেন্দ্র জানিয়েছে, অশোধিত তেলের ভান্ডার পুরোপুরি ব্যবহার করা হচ্ছে না। এখন দেশে 33.72 লক্ষ মেট্রিক টন অশোধিত তেল মজুত রাখা হয়েছে। আমদানির পরিমাণ এবং দেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে চাহিদার উপর নির্ভর করে এর পরিমাণ ওঠানামা করে থাকে। যে কোনো সংকটজনক পরিস্থিতির মোকাবিলায় দেশে মজুত তেলের পরিমাণ বৃদ্ধি করতে চাইছে কেন্দ্র। 2021 সালে 2টি তৈলভান্ডার তৈরির অনুমোদন দিয়েছে কেন্দ্র। একটি তৈলভান্ডার তৈরি হবে ওড়িশার চণ্ডীখোল এবং অপরটি কর্ণাটকের পাদুরে। এই দুটি তৈলভান্ডার কাজ শুরু করলে দেশে আরও 65 লক্ষ মেট্রিক টন তেল মজুত করা যাবে। আরটিআই এর উত্তরে কেন্দ্র এও জানিয়েছে যে 2004 সালের 7ই জানুয়ারি মাসে দেশে কৌশলগত তেলের ভান্ডার তৈরির প্রকল্পে অনুমোদন দেয় কেন্দ্র। তার রূপায়ণে ওই বছরের জুন মাসে ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ তৈরি করা হয়। যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল দক্ষিণ 24 পরগনার রায়দিঘি থানার ম্যানাগ্রাম এলাকায়। মৃতের নাম কিশোর মাঝি। স্থানীয় সূত্রে খবর, বিজেপির সক্রিয় কর্মী ছিলেন কিশোর। তাকে খুনের পিছনে রাজনৈতিক কারণ রয়েছে। যদিও মৃত্যুর নেপথ্যে পরকীয়া সম্পর্কে জটিলতার তথ্য উঠে আসছে। মঙ্গলবার কিশোরের দেহ উদ্ধার করে পুলিশ, পাশাপাশি মৃতের স্ত্রী এবং তার কথিত প্রেমিক গোবিন্দ হালদারকে আটক করেছে তারা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ত্রিকোণ প্রেমের জেরেই এই খুনের ঘটনা ঘটতে পারে। তদন্ত শুরু হয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে রাজনৈতিক খুন বলে দাবি করা হয়েছে। তাদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই পরিকল্পিতভাবে বিজেপি কর্মীকে খুন করেছে। ওই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। যুবকের দেহ উদ্ধারের পর তার পরিবারের সঙ্গে দেখা করতে যান রায়দিঘি বিধানসভার বিজেপি প্রার্থী পলাশ রানা। তিনি সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবার ফোনালাপ সারলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাৎপর্যপূর্ণ বিষয়টি হলো, ফোন করেছিলেন খোদ ট্রাম্প মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় সময়। প্রথমে সমাজ মাধ্যমে পোস্ট করে এই তথ্য জানান ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। তবে মোদিও এই বিষয়টি জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। আলোচনায় উঠে এসেছে মূলত পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রসঙ্গ। একসঙ্গে হরমুজ প্রণালী খোলার বিষয় নিয়েও আলোচনা হয়েছে মোদি ট্রাম্পের। গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় ইসরায়েল। পরে সেই সংঘাতে যোগ দেয় আমেরিকাও। পাল্টা হামলা শুরু করে ইরান। গত 3 সপ্তাহের বেশি সময় ধরে উত্তপ্ত পশ্চিম এশিয়া। তেহরানের প্রত্যাঘাতের আগে ভারতের অপরিশোধিত তেল আমদানির অর্ধেকেরও বেশি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহির মতো পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে আসত। তবে আমেরিকা এবং ইসরায়েলের হামলার পর ইরান ও প্রণালী দখল রেখেছে। তারা হুঁশিয়ারি দিয়েছিল, কোনো পণ্যবাহী জাহাজকে প্রণালী পার করতে দেওয়া হবে না। যদিও বর্তমানে ভারতসহ কয়েকটি দেশের জাহাজ নির্বিঘ্নে হরমুজ প্রণালী পেরোচ্ছে। যুদ্ধের পরোক্ষভাবে প্রভাব পড়েছে ভারতের উপর। সেই প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হলো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার ফোনালাপ নিয়ে মোদি এক্স পোস্টে জানান, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি লেখেন, যত দ্রুত সম্ভব উত্তেজনা হ্রাস এবং শান্তি স্থাপনের পক্ষে ভারত। হরমুজ প্রণালী নিরাপদ এবং উন্মুক্ত রাখা বিশ্বের সকলের জন্য অপরিহার্য। ওই অঞ্চলে শান্তি ফেরাতে ভবিষ্যতে দুজনের মধ্যে যোগাযোগ থাকবে। অন্যদিকে সার্জিও তার এক্স পোস্টে লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদির মধ্যে আজ কথা হয়েছে। তার পশ্চিম এশিয়ার চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তার মধ্যে রয়েছে হরমুজ প্রণালী খোলা রাখার বিষয়ও। বিজেপি করার অপরাধে এক ছোট ব্যবসায়ীর দোকানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল থেকে ওই নিয়ে উত্তেজনা উত্তর 24 পরগনার সন্দেশখালী এলাকায়। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সন্দেশখালী বিধানসভার 103 নম্বর বুথ এলাকায় ফেরিঘাটের কাছে একটি দোকান ছিল জনৈক নিরঞ্জন মণ্ডলের। দোকানটি চালাতেন নিরঞ্জনের বাবা। সোমবার গভীর রাতে ওই দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে। পদ্ম শিবিরের দাবি, নিরঞ্জনের পরিবার তাদের সমর্থন করে বলে শাসক দলের দুষ্কৃতীদের এহেন আক্রমণ। নিরঞ্জন দাবি করেছেন, 2021 সালের বিধানসভা নির্বাচনের সময়ও এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিল তারা। সেবার তার বাড়িতে ভাঙচুর করা হয়। আর এবার বিধানসভা ভোটের মুখে পরিবারের আয়ের উৎস একমাত্র দোকানটিতে আগুন ধরিয়ে দিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তিনি বলেন, ওই দোকানটি ভেঙে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। সেবার সকলের সামনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই কাণ্ড ঘটিয়েছিল। পরে আবার দোকান তৈরি করি আমরা। ওই দোকানের আয় থেকে আমাদের
সংসার চলে। সোমবার রাতের অন্ধকারে দোকানে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হলো। তিনি জানান, লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে তাদের। সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাস বলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সন্দেশখালীতে বরাবরই বিরোধীদের উপর আক্রমণ করে আসছে, মারধর, আগুনে পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটিয়ে চালাচ্ছে। এবার ভোটেও তার কোনো ব্যতিক্রম হচ্ছে না। ভোট এসেছে, তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির কর্মী সমর্থকদের উপর অত্যাচার শুরু করে দিয়েছে। পুলিশ যেন সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেয়, এটাই আমাদের আবেদন। গড়বেতায় সিপিএম প্রার্থী করল তপন ঘোষকে। 25 বছর আগে ছোট আঙারিয়া কাণ্ডে নাম জড়ানো এই তপন ঘোষকে প্রার্থী করা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। অন্যদিকে গতকাল ভাঙড়ে শওকত মোল্লার প্রচারের সময় তার গাড়ি লক্ষ্য করে চোর স্লোগান দিতে দেখা গেল আইএসএফ কর্মীদের। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল নেতা কর্মীরা। সোমবার তৃতীয় দফায় 15 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। সেই তালিকায় চমক গড়বেতা কেন্দ্রে। বিধানসভা ভোটে এই আসনে বামেদের প্রার্থী তপন ঘোষ। 2001 সালের ছোট আঙারিয়া কাণ্ডে নাম জড়িয়েছিল সিপিএম নেতা তপন ঘোষ ও সুকুর আলীর। তদন্ত যায় সিবিআই এর হাতে, কিন্তু মূল সাক্ষী বক্তার সহ অন্যান্যরা আদালতে উল্টো সাক্ষ্য দেওয়ায় 2009 সালে মামলা কার্যত ঠান্ডা করে ঘরে চলে যায়। বেকসুর খালাস হয়ে যান তপন ঘোষ, সুকুর আলী সহ অভিযুক্ত 8 সিপিএম নেতা। সেই তপন ঘোষকে গড়বেতায় প্রার্থী করা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এই প্রসঙ্গে গড়বেতায় তৃণমূলের কোর কমিটির সদস্য শান্তনু দে বলেন, গড়বেতার ইতিহাসে এই নামটার একটা অন্য মানে আছে। তপন ঘোষ নামটার সঙ্গেই তো অত্যাচার, সন্ত্রাস লুকিয়ে আছে। মানুষ তো এই স্মৃতিটা ভুলে যায়নি এখনো। আমরা নির্বাচনে সিপিএমকে কোনো প্রতিপক্ষী হিসেবে ভাবছি না। অন্যদিকে বিজেপির গড়বেতা ব্লক সভাপতি সৌমেন সুকুরের বক্তব্য, এই গড়বেতা কেন্দ্রে বিজেপি নিশ্চিতভাবে জিতবে। যদিও বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে নিজের জয় নিয়ে আশাবাদী সিপিএম প্রার্থী। তপন ঘোষ বলেন, আগে তৃণমূল বিজেপি একসঙ্গে ছিল গড়বেতায়। ওরা জানে ওরা যে অভিযোগ করেছিল মিথ্যা। যে অভিযোগ করেছিল সেই অভিযোগ করেছিল প্রধান দুটো কেস। আমি সুকুর আলী, আমরা দুজনে বেকসুর খালাস হয়ে গেছি। এটা আমাদের লাল দুর্গ, গায়ের জোরে এরা দখল করেছে। প্রকৃত ভোট হলে আমরা জিতব। গড়বেতায় সিপিএম এর প্রার্থী নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, তখন ভাঙড়ের নলমুড়িতে তৃণমূল প্রার্থী শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে চোর স্লোগান দিতে দেখা গেল আইএসএফ কর্মীদের। বড়ালিতে দলীয় প্রচারে যাওয়ার সময় তার গাড়ি লক্ষ্য করে ওঠে চোর স্লোগান। আইএসএফ কর্মী রাহুল মোল্লা বলেন, ওদের ছোট থেকে বড় নেতা পর্যন্ত বাথরুম থেকে শুরু করে চুরি করেছে বলে চোর স্লোগান দিয়েছে মানুষ। তৃণমূল কংগ্রেসের ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক শওকত মোল্লার কথা, এটা হচ্ছে এদের কালচার। যেটা কালচার সেটা বদলানো যাবে না। সবে শুরু হলো, যত দিন যাবে তত তৃণমূল কংগ্রেস গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়বে।